আইনশৃঙ্খলার বিষয়টি যদি বলি প্রথম থেকে, আইনশৃঙ্খলার তো একটা বড় চ্যালেঞ্জ তো বটেই। বিশেষ করে যে বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশে গত বছরের সেই জুলাই আন্দোলনের পর থেকে যে অবস্থার সৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন, সেই দিক থেকে তো অবশ্যই চ্যালেঞ্জ তো আছে আইনশৃঙ্খলার। তারপরও আমি বলবো আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই গত বছরের 24 জুলাই আন্দোলনের পরে, মানে 5 অগাস্টের পরে তো অনেক উন্নতি হয়েছে না, অনেক উন্নতি। শান্তিতে তো ঘুমাইতে পারতেছি। আমাদের পুলিশ ভাইয়েরা হয়তো ঘুমান না কিন্তু রাত্রে, কিন্তু আমরা তো ঘুমাতে পারছি। ওনাদের সেবার মাধ্যমে আমরা তো ঘুমাতে পারি, এখন নিশ্চিন্তে তো ঘুমাতে পারেন। আমরা কিন্তু 5 আগস্টের পরে ঢাকাতে অন্তত সপ্তাহ 2-1 ঘুমাতে পারি নাই। পুলিশ অপারেশনাল ছিল না, তাদের থানাগুলো অপারেশনাল ছিল না। স্ব-উদ্যোগে নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছিল, আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছিল। অবশ্য ইমিডিয়েটলি কিছু আর্মি ক্যাম্প বসিয়েছিল। এখন তো সেই অবস্থা নাই। এখন আল্লাহ চাহে তো অনেক ভালো। আমি বলবো পৃথিবীর যে সমস্ত দেশে এই ধরনের বিপ্লব হয়েছে, এ ধরনের অভ্যুত্থান হয়েছে, এগুলো হয় কি, যখন একটা দেশে রাষ্ট্র, সরকার, দল এক হয়ে যায়, এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, সরকার, রাষ্ট্র, দল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সব এক হয়ে গেলে, তো যখন সরকার পতন হয় সব একসাথে ধসে পড়ে, সরকারের সাথে সাথে সব ধসে পড়ে একসাথে। আমাদের সে ধরনের একটা অবস্থার সৃষ্টি হয়েছে। পৃথিবীর বহু দেশে এরকম হয়েছে। ইরাকও হয়েছিল, আপনারা তো জানেন না। আফগানিস্তানও হয়েছিল, সেটা আপনারা জানেন। সুদানে হয়েছে, সিরিয়াতে হয়েছে, এর বিভিন্ন দেশে হয়েছে। আমি বলবো যে সমস্ত দেশে এই ধরনের ঘটনা ঘটেছে অতীতে, রোমানিয়াতে ফর এক্সাম্পল, পোল্যান্ডে একবার হয়েছিল, যে সমস্ত দেশে এই ধরনের ঘটনা ঘটেছে, ওই সমস্ত দেশের সাথে তুলনা করলে আমি বলবো, অন্তত আমার যতটুকু জ্ঞান আছে, বাংলাদেশের অবস্থা অনেক ভালো, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমরা ওই সমস্ত দেশের পর্যায়ে যাইনি। এখনো সুদানে এখনো দুই পক্ষ মারামারি চলছে, গোলাগুলি চলছে, যুদ্ধ অবস্থা বিরাজ করতেছে। আজ কত বছর আগে অভ্যুত্থান হয়েছে। সেই দিক থেকে আমি বলবো আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হয়েছে। এবং আপনারা দেখবেন, নিশ্চিতভাবেই দেখবেন যে ইলেকশন আস্তে আস্তে দেখবেন, ইলেকশনের তারিখ দিনক্ষণ গণে আস্তে আস্তে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরো উন্নতি হবে। আমরা সবাইকে নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ এমন একটা পরিস্থিতির তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তির পূর্ণভাবে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে, সেই ধরনের একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই। তো এখানে কিন্তু আপনাদের ভূমিকা, একটা মুখ্য ভূমিকা রাখতে হবে। আপনাদের মানুষকে সচেতন করতে হবে। মানুষের উপরে আর কোনো কিছু নাই রে ভাই, দেশের জনগণের উপরে আর কোনো ক্ষমতা নাই। এই জনগণ এক হয়েছিল বলে আজকে আমরা মুক্ত হতে পেরেছি সবকিছু থেকে। সুতরাং মানুষ যখন ভোট দিতে চাইবে, মানুষ যখন শান্তি চাইবে, সবাই মিলে যখন শান্তি চাইবে, 71-এ যুদ্ধ করেছে না সবাই একসাথে, সবাই চাইবে। এই যে মানুষকে ইনভলভ করার যে কাজটা, মানুষকে উদ্বুদ্ধ করার যে কাজটা, এখানে কিন্তু আমাদের সাংবাদিক ভাইদের একটা বিশাল ভূমিকা আছে। তো আপনারা সবাই মিলে, আপনারা তো সবাই তো মঙ্গল চান, দেশের মঙ্গল চান, আপনারা সবাই শান্তিপূর্ণ নির্বাচন চান। সুতরাং আপনাদের একটা ভূমিকা এখানে থাকবে। আর চ্যালেঞ্জের মধ্যে এই আইনশৃঙ্খলাটা, আমি বলবো যে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ইনশাল্লাহ এই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো। আরো বড় চ্যালেঞ্জের বিষয়গুলো আছে, যেগুলো আমি একাধিকবার বিভিন্ন জায়গায় বলেছি। মানুষকে যে ভোটের যে নির্বাচন কমিশনের প্রতি আমাদের যে, আপনি যে বললেন যে প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, এরকম তারা এই ধরনের কাজ করেছে, এই যে ইলেকশন সিস্টেমটার উপরে, ইলেকট্রাল প্রসেসের উপরে, ইলেকশন কমিশনের উপরে, ইভেন আমাদের যারা ইলেকশন পরিচালনা করেন, সেটা প্রশাসনের হোক, পুলিশের হোক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হোক, মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছে টোটালি। এই মানুষকে দোষ দিয়ে লাভ নেই। মানুষ তো দেখেছে যে এখানে প্রপারলি কাজ করে নাই কেউ। সুতরাং আপনার প্রশ্নটা অত্যন্ত ভ্যালিড প্রশ্ন। সুতরাং এই যে একটা আস্থা ফিরিয়ে আনা, এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। মানুষকে যে বিশ্বাস স্থাপন করা যে এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে, এই দেশের লোকজন, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকজন,
তারপরে আপনার এই যে প্রিসাইডিং পুলিং অফিসার মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে, এই যে একটা মানুষের যে বিশ্বাস আস্থা জায়গাটাকে সৃষ্টি করে দেওয়া, এটি একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। তারপর মানুষ তো ভোট কেন্দ্রে যাওয়ার অভ্যাসটা ভুলে গেছে আসলে। মনে করে যে একটা ভোটের দিন ছুটি আছে, আরামে ঘুমাই, গাইয়া লাভ কি, আমি না গেলেও ভোটটা তো দিয়ে দিবে, কেউ না কেউ দিয়ে দিবে, আরে দেরিতে গেলে তো বুধ আছে, এখন গিয়ে লাভ নেশা হয়ে গেছে ভোটের হয়তো, এই ধরনের একটা মন মানসিকতা ছিল। এই যে মানুষকে যে কেন্দ্রমুখী করা, ভোটের কেন্দ্রমুখী করা, সবাইকে নিয়ে আসা, কেন্দ্রে নিয়ে আসা, এটাও একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। তারপরে তো সেদিন আমি কোথায় জানি, খুলনাতে না কোথায় জানি বলছিলাম যে সবচাইতে অস্ত্রের চাইতে মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে আমাদের এই যে এআই, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, এইটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের জন্য আসলে সত্যিকার অর্থে। আমরা আপনাদেরকে কোনো চ্যালেঞ্জ হিসেবে মনে করি না, আমি আপনাদেরকে পক্ষের শক্তি মনে করি। সাংবাদিক ভাইদেরকে যারা প্রফেশনাল সাংবাদিক, সেটা মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া হোক বা প্রিন্ট মিডিয়া হোক, তাদেরকে আমরা মনে করি যে আমরা তারা আমাদেরই পক্ষের লোক, তারা আমাদেরই লোক, আমাদের জন্য কাজ করবে, ইলেকশনটাকে আরো ট্রান্সপারেন্ট করার জন্য তারা ভূমিকা রাখবে, সেটা আস্থা আমাদের। আপনারা একটা নিয়ম নীতির মধ্যে কাজ করেন, আপনাদের একটা এথিক্যাল, যারা সাংবাদিকতা করেন তারা তো কোর্স করেছেন, তো দেখছেন এথিক্যাল স্ট্যান্ডার্ড আপনারা তো জানেন এই যে সাংবাদিকতার। কিন্তু যারা ফেসবুক দিয়ে কিনে সাংবাদিক হয়েছে, মোবাইল কিনে সাংবাদিক হয়েছে, কোনো ট্রেনিং নাই, কিছু নাই, ইচ্ছা মতো একটা লিখে দিল। আর এখন কৃত্রিম বুদ্ধিমত্তা একটা বাইরে হয়েছে, এখন যা ইচ্ছা তা লিখে দিল, মানুষের ছবি দিয়ে দেখবেন যে বক্তব্য দিয়ে দিচ্ছে। এখন সাধারণ মানুষ যেটা বুঝতে পারে না, রাত্রে শুয়ে শুয়ে যখন সময় পায় তখন খালি মোবাইল টিপে দেখে যে অমুকের বক্তব্য, প্রফেসর ইউনুস, আমাদের অনারেবল প্রধান উপদেষ্টার বক্তব্য, আমার বক্তব্য, বিভিন্ন নেতার বক্তব্য। এখন যার সম্বন্ধে বলতেছে সেও জানে না, যিনি বলতেছেন তিনিও তো আসল না, ওইটাও তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ক্রিয়েট করছে। এইটার বিরুদ্ধে আমাদের যে ব্যবস্থা গ্রহণ, সেটা আমরা চিন্তা করছি কিভাবে কি করা যায়, আমরা মোকাবেলা করার চেষ্টা করছি। আপনারা একটু দয়া করে ভূমিকা রাখবেন, যাতে করে অন্তত একটা এরকম সোশ্যাল মিডিয়াতে কোনো এরকম নিউজ আসলে যাচাই বাছাই না করে হুট করে 1,500, 2,000, 3,000 লোকে শেয়ার করে দিল। এখন যার সম্বন্ধে দিল তারা তো দিল 12টা বাজে। এখন তার পক্ষে কি সম্ভব এটা আবার রিকভার করা? মানুষ এই জিনিস যাতে না হয়, একটা ফ্যাক্ট টেস্ট করে, চেক করে যে আসলে ঘটনাটা সত্যি কিনা, তারপরে শেয়ার করলে, মনে করে শেয়ার করলেন, কিন্তু আগে একটু যাচাই বাছাই করবেন। তো এই যে এই মেসেজটা একটু দয়া করে আপনারা, যারা ফেসবুক ইউজ করেন, যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, এই মেসেজটা দয়া করে দিবেন যে আপনারা কোনো মেসেজ সোশ্যাল মিডিয়াতে দেখলে দয়া করে যাচাই না করে এটা শেয়ার করবেন না, বিশ্বাস করবেন না। আগে যাচাই করে তারপরে আপনারা বিশ্বাস করুন, দরকার প্রয়োজন মনে করলে শেয়ার করেন, কিন্তু যাচাই করাটা খুবই দরকার। এই মেসেজটা আপনারা একটু দয়া করে, আমি আপনাদের মাধ্যমে আমাদের জাতির কাছে এই মেসেজটা আমি দিতে চাই। এটা একটা বিশাল একটা চ্যালেঞ্জ আমাদের হয়ে দাঁড়িয়েছে। আপনি জিজ্ঞেস করেছিলেন যে প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, শিক্ষকরা করেছে। আমরা ভাবছি, সিরিয়াসলি ভাবছি, এবং ইট ইজ আন্ডার আওয়ার অ্যাক্টিভ কনসিডারেশন, যে আমরা যারা আগে এই ধরনের সাথে জড়িত ছিল তাদেরকে যথাসম্ভব ব্যবহার না করার বিষয়টি আমরা চিন্তা করছি। এখন ভাই, আমি তো মানুষ তো ইম্পোর্ট করতে পারবো না, মানুষ তো আমদানি করে, বিদেশ থেকে আমদানি করে এসে ইলেকশন করতে পারবো না। এই দেশের মানুষ দিয়ে তো করতে হবে। আমার তো ওই লোকগুলাকে এদিক ওদিক করে আমাদের করতে হবে, যে এবং এদেরকে অনবোর্ড নিয়ে আমাদেরকে আগাইতে হবে। কি করবো, কোথার থেকে নিয়ে আসবো মানুষ? এখন এই যে সুতরাং যথাসম্ভব, তবে আমার মনে হয় কি জানেন, এইটা মানুষের চরিত্র। কারণ আমরা তো এই দেশে তো 91, 96, 2001 তো সুন্দর ইলেকশন করেছি না। মানুষ যদি সুযোগ সুবিধা দেখে যে না, এখানে কোনো দান্দাবাজি নাই, ইলেকশন কমিশন কোনো দান্দাবাজির মধ্যে নাই, এবং উপরেওয়ালার মধ্যে, মনের মধ্যে কোনো দুরভিসন্ধি নাই, যদি মানুষ যদি এটা বুঝতে পারে যে এরা সত্যিকার অর্থে একটা সুন্দর ইলেকশন দিতে চায়, মানুষ দেখবেন যে আপনার সাথে আছে। আগে তো মানুষ বুঝতে পারছে যে না, ওই একটা বিশেষ লোককে না দিলে আমার হয়তো পরে ইলেকশন পর্যন্ত, কেন্দ্র পর্যন্ত গেলেও কেন্দ্রের থেকে ফিরে এসে বাড়ি যেতে পারবো কিনা সন্দেহ আছে, এরকম ছিল। এখন তো সেরকম না।
আমরা জাতির কাছে ওয়াদা দিয়েছি। কালকে মসজিদে আমি জুমা পড়তে গেছিলাম, ওখানে বলেছি আমি ব্যক্তিগতভাবে এবং আমার কলিগরা, আমি এটা একটা ইমানি দায়িত্ব হিসেবে নিয়েছি। শেষ বয়সে ইমানের দায়িত্ব হিসেবে নিয়েছি এবং আমি যে সেরাতুল মুস্তাকিমে থাকবো এটা ওয়াদা করেছিলাম, যেদিন শপথ নিয়েছিলাম সেদিন এ পর্যন্ত আছি আল্লাহর রহমতে, এ পর্যন্ত আছি। অনেকে মনে হইতে পারে কারো আমাদের সিদ্ধান্ত কারো পক্ষে বিপক্ষে যেতে পারে, এটা যাইতে পারে আইন কানুনের কারণে, এটা আমার কারণে নয়। যতক্ষণ পর্যন্ত আমার অন্তত সেন্স আছে, হুঁশ আছে অন্তত, এতক্ষণ পর্যন্ত আমি কোনো কারো পক্ষে টক্কর নেই। আমি শুধু আইন কানুন দেখে একদম প্রফেশনালি নিউট্রালি সে কাজ করবো ইনশাল্লাহ। আমি সেই ওয়াদাবদ্ধ যাদের কাছে দিয়েছি এবং আমার অফিসারদেরকেও আমি সেইভাবে মোটিভেট করার চেষ্টা করছি। যারা আমার সাথে কাজ করছেন সেইভাবে মোটিভেট করার চেষ্টা করছি এবং আমার মনে হয় তারা কারো হয়ে কাজ করবে না, তারা 18 কোটি লোকের হয়ে কাজ করবে ইনশাল্লাহ। আমার সেই বিশ্বাস আছে এবং আপনারা দেখবেন প্রিসাইডিং পুলিং অফিসারের মধ্যে একটা পরিবর্তন আসবে। সবসময় যে শিক্ষকদেরকে দিয়ে করাবো, সব জায়গায় শিক্ষকদের দিয়ে করাবো এমন নাও হইতে পারে। আমরা বিকল্প চিন্তা করছি। সুতরাং আপনাকে অবহিত দিতে পারি যে আমরা এটা আমাদের মাথায় আছে, খুব সিরিয়াসলি আমরা এটা বিবেচনায় রাখছি। আর আমাদের অফিসারদেরকে আমাদের অফিসাররা কিন্তু একদম যথেষ্ট পূর্ণ শক্তি দিয়ে এখন কাজ করছে। তারা যে ভোটার রেজিস্ট্রেশন থেকে আরম্ভ করে সবসময় পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে এবং তাদেরকে কোথায় কোথায় কিভাবে কাজে লাগাবো, আরো সময় আসুক, ইলেকশনটা ঘনিয়ে আসুক, অবস্থা দেখে অবস্থাটা বুঝে এখানে অনেক টিসাফল হচ্ছে। আমাদের ট্রান্সফার পোস্টিং দেখবেন না, সব ট্রান্সফার পোস্টিং পুলিশে হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে, আমাদের ইলেকশন কমিশনও হচ্ছে। শেষ পর্যন্ত অবস্থা কি দাঁড়ায় এই মুহূর্তে একটু বলা কঠিন আছে। আগে ভাগে এখন তো দেখলাম যে কোথায় জানি লটারি দিয়ে পোস্টিং দিবে, এরকম একটা খবর এসছে, পত্রিকায় দেখেছি। বাট আমার এটা পত্রিকায় দেখেছি, এটা আমার এটা কোনো অথেন্টিক কোনো খবর কিনা আমি জানি না আসলে। পত্রিকা কালকে পরশু দিনটা এটা তফসিল এটা 2 মাস আগে জানতে পারবেন। যেদিন বুথের তারিখ যেদিন হবে তার 2 মাস আগে আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ। অন্তত অ্যাপ্রক্সিমেটলি 2 মাস লাগে আমাদের নমিনেশন ফাইল থেকে আরম্ভ করে ইলেকশন পর্যন্ত 2 মাস লাগে। সুতরাং ভোটের তারিখের 2 মাস আগে ইনশাল্লাহ আমরা আপনাদের জানানোর চেষ্টা করবো, জাতিকে জানানোর চেষ্টা করবো